কোনো সেনা সদস্য বিডিআর হত্যাকাণ্ড ঘটায়নি, যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য বললেন সেনাপ্রধান। পিলখানায় শহীদদের প্রতি শ্রদ্ধা, তদন্ত কমিশনের প্রতিবেদন পেলেই ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামায়াত নেতা আজহারের লিভ টু আপিল করার অনুমতি বিষয়ে আদেশ কাল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বিডিআর হত্যাকাণ্ড কোনো সেনা সদস্য করেনি, তৎকালীন বিডিআর সদস্যরাই করেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যে সকল সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এই ঘটনার সাথে তৎকালীন কোনো রাজনৈতিক নেতা, বিদেশি শক্তি আছে কিনা তা দেখার জন্য কমিশন গঠন করা হয়েছে। কমিশন তদন্ত করে সুষ্ঠু বিচার করবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। কিছু কিছু সদস্যদের দাবি যে তারা ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন। কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন। এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি, একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। বিডিআর হত্যার ঘটনায় আজ প্রথমবারের মতো দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে স্মরণ করা হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্ত কমিশনের রিপোর্ট পেলেই এর পেছনের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার পেছনে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। মাহতাব মিনহাজের রিপোর্টে বিস্তারিত। দেশের ইতিহাসে একটি কালো দিন ২৫ ফেব্রুয়ারি। এ বছর থেকেই দিনটিকে স্মরণ করা হচ্ছে জাতীয় সেনা দিবস হিসেবে। সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রধান উপদেষ্টার সামরিক সচিব। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর তিন বাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা জানান। বিডিআর হত্যার ঘটনায় শ্রদ্ধা জানাতে আসেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। শহীদদের আত্মীয়গণকে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত কমিশনের রিপোর্টের পর জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সঠিক বিচার যেন হয় এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করে। এটা কিন্তু কমিশন মানে না ইনকোয়ারি কমিটি না। তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব। শ্রদ্ধা জানাতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদদের নিকটাত্মীয়রা। দিবসটিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় খুশি তারা। আপনারা দোয়া করবেন। আমরা কত বছর ১৫ বছর ধরে ওয়েট অনেক কষ্ট আমাদের সবার। এই দিনটিকে এই জাতীয় দিবস ঘোষণা করেছে। এই কারণে আমাদের শহীদ পরিবারের সন্তানদের বা পরিবারের সদস্যদের সকলের মনে একটু হলেও সান্ত্বনা। আমরা অনেক খুশি কি এই দিনটা ফাইনালি ডিক্লেয়ার করা হয়েছে এই শহীদদের জন্য। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার পেছনে জড়িতদের বিচারের দাবি জানান তারা। শুধু শহীদ পরিবারের সদস্য নয়, এ ঘটনায় সুষ্ঠু বিচার চায় গোটা জাতি। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। পিলখানায় নিহতদের স্মরণে প্রথমবারের মতো পালন করা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। এই স্বীকৃতিতে খুশি হলেও বিচার প্রক্রিয়া নিয়ে এখনও সন্তুষ্ট হতে পারেননি সাবেক সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা। রাষ্ট্রীয়ভাবে শহীদদের স্বীকৃতির আবেদন জানিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট।
2009 সালের 25 ফেব্রুয়ারির সকালটি ছিল দেশের ইতিহাসে একটি কালো দিন। দুদিনের ভয়াবহ নৃশংসতায় স্তম্ভিত পুরো জাতি। কার ইশারায় কি কারণে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারালো তা এখনও স্পষ্ট নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পিলখানা হত্যা ও বিচার নিয়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়। ভুল বিচারে দীর্ঘদিন ধরে যারা কারাগারে ছিলেন তাদেরও মুক্তি দেয়া হয়। এ নিয়ে নিহত সেনা পরিবারের মাঝে মিশ্র প্রতিক্রিয়াও আছে বলে জানান বর্ডার গার্ডের চিফ প্রসিকিউটর। ওই নিহত পরিবারবর্গ তারা নিশ্চয়ই সঠিক বিচারের কিছু অংশে সেটা হয় নাই, মৃত্যুদণ্ড হয়েছে, তারা অবশ্যই সন্তুষ্ট, কিন্তু খালাসপ্রাপ্ত হয়েছিল তার বিরুদ্ধে তাদের ক্ষোভ ছিল। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে এবার প্রথমবারের মতো দিবসটি পালন করায় খুশি সেনা সদস্যরা। আমাদের দুইটি দাবি ছিল, একটি দাবি এখন পূরণ হলো, আর একটা দাবি হলো দোষী ব্যক্তি এবং যারা এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত, যারা পরিকল্পনাকারী এবং যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের সকলকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা। তবে পিলখানায় নিহত পরিবারের সদস্যদের দাবি, শহীদ সেনা দিবসের চেয়ে পিলখানা গণহত্যা দিবস হিসেবে পালন করা বেশি যৌক্তিক। দরবার হলের ভিতরে দোয়া পাঠ করেছিলেন, উনি শাহাদাত বরণ করেছেন। তারপরে বিডিআরের কয়েকজন সদস্য ছিলেন, তারা প্রত্যেকে বিপদগামী ছিল না। সেই ক্ষেত্রে যদি পিলখানা হত্যা দিবস হয়, তারপরে কিছু সিভিলিয়ান তো আছেন, সব কিছু মিলে এটা পিলখানা গণহত্যা দিবস হলে আমার কাছে মনে হয় কোনো বৈষম্য থাকে না। পিলখানায় সেদিন যারা প্রাণ হারিয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়ার আবেদন ভুক্তভোগী পরিবারের। আমাদের প্রত্যেকটা অফিসারকে যেন শহীদের মর্যাদা দেওয়া হয়, গেজেট করে যেন শহীদের মর্যাদা দেওয়া হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যরা প্রিয়জন হারানোর এতগুলো বছর পরেও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করছেন। পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর জাতি হিসেবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। বাণীতে জাতির সূর্য সন্তান শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। একই সঙ্গে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান প্রধান উপদেষ্টা। জামায়াত নেতা এটিএম আজহার রিভিউতে আপিল করার অনুমতি পাবেন কিনা তা নিয়ে বুধবার আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগে সকাল 10:15টার দিকে শুনানি শুরু হয়। এদিন এটিএম আজহারের পক্ষে রিভিউ শুনানি শুরু করেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলো মামলার বিচার হয়েছে তা আন্তর্জাতিক আইন মেনে হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চে এ প্রশ্ন তোলেন এটিএম আজহারের আইনজীবী। তবে আন্তর্জাতিক আইন মানা হয়েছে কিনা তা পয়েন্ট আউট করে আদালতে তুলে ধরার পরামর্শ দেন আপিল বিভাগ। জনাব এটিএম আজহার সাহেবকে ফ্যাসিস্ট সরকারের আমলে তখনকার দিনের আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছিল। সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। সেই রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকালকে সকালবেলা আবার টপমোস্ট আইটেম হিসেবে শুনানি হবে। আজকে প্রাথমিকভাবে কথোপকথনের এক পর্যায়ে মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন। এডিশনাল গ্রাউন্ডে লিভ মঞ্জুর করে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আবরার হত্যায় ফাঁসির আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার প্রতিবাদে আবারও উত্তাল বুয়েট ক্যাম্পাস। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে বুয়েট শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ কর্মীরা, যাদের একজন মুনতাসির আল জেমি। সোমবার রাতে প্রতিবাদ মিছিল বের করে বুয়েট শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। 2019 সালের
6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় প্রথমে হলের 2011 নম্বর ও পরে 2005 নম্বর রুমে নিয়ে নির্যাতনের পর টেনে হেঁচড়ে আবরারকে সিঁড়ির পাশে নিয়ে আসে ছাত্রলীগ কর্মীরা। ততক্ষণে প্রাণ হারান আবরার। এ ঘটনায় তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 জন শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যাদের একজন এই মুন্তাসির আল জেমি। ফাঁসির দণ্ডের ডেট রেফারেন্স শুনানিতে জানা গেল সে আর জেলেই নেই, পালিয়েছে 6 আগস্ট কাশিমপুর কারাগারের কন্ডেম সেল থেকে। ফাঁসির আসামি জেমি জেল থেকে পালানোর প্রতিবাদে সোমবার রাতে মিছিল করে বুয়েট শিক্ষার্থীরা। পরে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে জেমিকে গ্রেফতার এবং এ ঘটনায় কারা জড়িত তাদেরকে শনাক্ত করতে হবে। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কন্ডেম সেল থেকে পলায়ন করলে তা আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে নিজেদের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। এ সময় আবরারের ছোট ভাই ফাইয়াজ সরকারের দিকে প্রশ্ন তুলে বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আদৌ কি 6 তারিখে পালিয়েছে নাকি পরে পালিয়েছে? কারা জড়িত সে বিষয়ে সরকারের পক্ষ থেকে জবাবদিহি করতে হবে। 5 তারিখের পরে অনেকে পালাইছে। এখন আমি কিভাবে বলবো যে অন্য কোনোভাবে পালিয়ে যে এখন সেইটার উপরে দায়ী চাপিয়ে দেওয়া হচ্ছে না, সেটাও তো আমরা বলতে পারি না। ধরেন হয়তো 5 তারিখের পরে হয়তো অন্য কোনোভাবে পালাইছে, এখন কিন্তু যখন ধরা জিনিসটা সামনে আসছে এখন বলা হচ্ছে হয়তো 6 তারিখে পালাই গেছে। তবে জেল কর্তৃপক্ষ বলছে গত 6 আগস্ট কারাগার থেকে 202 জন বন্দীর সাথে দেয়াল ভেঙে পালায় জেমি। এ বিষয়ে গত 15ই আগস্ট কোনাবাড়ী থানায় মামলাসহ সকল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি ও পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় রাতভর চলে অভিযান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, জনগণের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। পয়েন্টে পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি, অলি গলিতে টহল দিচ্ছে পেট্রোল টিম। সিরাত আল মুস্তাকিমের আরেকটি প্রতিবেদন। রাজধানীর বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে যৌথ বাহিনীর তল্লাশি চৌকি, অলিগলিতে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর টহল। রাজধানীর রাতের এই চিত্রই বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম। কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টগুলোতে কঠোর নজরদারি চলছে। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি। আইন শৃঙ্খলা বাহিনীর এমন উপস্থিতিকে সাধুবাদ জানান নগরবাসী, তবে প্রয়োজন আরও বেশি তৎপরতা। নিরাপত্তাও দরকার, তো অভিযান হয়েছে আমাদের জন্য ভালো। জিগাতলা থেকে এই পর্যন্ত আসতে যদি চেকপোস্ট একটার জায়গায় 5টা হতো, আমি আরো বেশি খুশি হতাম। চেকপোস্ট বসানো উচিত, সেটা কিছু হওয়ার পর বসানোটা আমাদের দেরি হয়ে গেছে। এখন আমাদের সেটা আগে থেকে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আরো জোরদার করতে হবে, এর তো অবশ্যই গা ঢাকা দিবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। বিশেষ অভিযানের পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ চলছে বলেও জানান। আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টহল সহ চেকপোস্ট এইগুলো তো স্থাপন করেছি, পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে। তো আশা করি মানুষের যে আস্থাটা হারিয়ে গিয়েছিল, এই আস্থাটা আবার ফিরে আসবে। চেকপোস্ট খুবই জরুরি, কারণ এটা একটা মানুষকে একটা মেসেজ দেয়, হ্যাঁ, যারা এই ধরনের কাজগুলো করতে চায় তাদের জন্য একটা মেসেজ যে না, পুলিশ সজাগ আছে, পুলিশ কাজ করছে নগরবাসীর জন্য। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় নড়েচড়ে বসে সরকার। এরপরেই র্যাব, পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ টহল অভিযান ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে পর্যটন কেন্দ্রে লাগা আগুনের কারণ এখনও জানা যায়নি। আগুনে কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ ও স্থানীয়দের বসতঘর সহ প্রায় 120টি স্থাপনা পুড়ে গেছে। সহায় সম্বল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। ব্যবসায়ীরা বলছেন, আগুনে ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকার। ইকো রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হলেও কিভাবে এ আগুন লাগলো তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অসতর্কতাবশত আগুনের ঘটনা ঘটতে পারে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শেষ করছি
দুপুরের 21 সংবাদ যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোনো সেনা সদস্য বিডিআর হত্যাকাণ্ড ঘটায়নি, যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য বললেন সেনাপ্রধান। পিলখানায় শহীদদের প্রতি শ্রদ্ধা, তদন্ত কমিশনের প্রতিবেদন পেলেই ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামায়াত নেতা আজহারের লিভ টু আপিল করার অনুমতি বিষয়ে আদেশ কাল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।